হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা দেখব যে দুটো কক্ষপথের শক্তির পার্থক্য কি হয়। তাহলে আগের ক্লাসে কি দেখেছিলাম যে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে তার গতিবেগ, তার সাথে সাথে কক্ষপথের শক্তি। তাহলে এখানে দেখব যে দুটো কক্ষপথের শক্তির পার্থক্য কি হয়। তাহলে আমি যদি কনসিডার করি যে একটা নিউক্লিয়াস আছে, তার বাইরের যে কক্ষপথটা সেটাকে লিখেছি E1 আর সেই কক্ষপথটা হচ্ছে N1। তারপরের যে কক্ষপথটা সেটাকে বলছি N2 আর তার শক্তি হচ্ছে E2। তাহলে আমরা জানি যে বাইরের কক্ষপথের শক্তিটা বেশি হয় ভেতরের কক্ষপথের থেকে। কেন? কারণ ভেতরের কক্ষপথটা নিউক্লিয়াসের সামনে থাকে, তাহলে ওখানে আকর্ষণ বলটা বেশি, ওই জন্য শক্তিটা কম। তাহলে যদি শক্তির পার্থক্য তুমি বের করতে চাও কি করবে, যে ডেল্টা E সমান E2 মাইনাস E1, এটা যে শক্তির পার্থক্য। তাহলে শক্তির রাশিমালা আমরা জানি কি, মাইনাস 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার। তাহলে E2 এর ক্ষেত্রে কক্ষটা হচ্ছে N2 আর E1 এর ক্ষেত্রে কক্ষটা হচ্ছে N1। তাহলে জাস্ট মানটা পুট করলেই হবে। তাহলে কি লিখতে পারবে, যে মাইনাস 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই n2 স্কোয়ার h স্কোয়ার মাইনাস অফ 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই n1 স্কোয়ার h স্কোয়ার। তাহলে এখান থেকে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই n2 স্কোয়ার h স্কোয়ার প্লাস 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই n1 স্কোয়ার h স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যাবে, তাহলে ডেল্টা E সমান 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার, এটা কমন। তাহলে কি পড়ে থাকবে, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তাহলে এই যে এনার্জি, এটাকে কি লিখতে পারো, h নিউ লিখতে পারো বা hc বাই ল্যামডা লিখতে পারো। তাহলে এটা সমান কি হবে, এই উপরে যেটা আছে। তাহলে এখান থেকে 1 বাই ল্যামডা সমান কি লিখতে পারো, 1 বাই ল্যামডা সমান, তাহলে সিটা নিচে আসবে, এইচটা নিচে আসবে। তাহলে 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই CH কিউব 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার হয়েছে। তাহলে এই যে তুমি এই 2 পাই স্কোয়ার m জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই CH কিউব, এটাকে রিডবার্গ ধ্রুবক বলে, রিডবার্গ কনস্ট্যান্ট হয়েছে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বা জেড সমান কত হবে, 1। তাহলে আর সমান কি হবে, 2 পাই স্কোয়ার m, জেড তো 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 স্কোয়ার e টু দি পাওয়ার 4 বাই CH কিউব। তাহলে এখানে পায়ের মান বসাবে 3.14, m এর মান বসাবে, আচ্ছা বসিয়ে দিচ্ছি। তাহলে 2 ইন্টু 3.14 স্কোয়ার, m মানে 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, আর e মানে 4.8 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU, c মানে আলোর গতিবেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেমি পার সেকেন্ড, আর h মানে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড তার হোল কিউব। তাহলে ক্যালকুলেশন করলে দেখবে আসবে 109737 সেমি ইনভার্স। তাহলে আমরা এই রিডবার্গ ধ্রুবকের মান কি পেয়েছিলাম, 109678, মোটামুটি কাছাকাছি মানটা এসছে আর কি ক্যালকুলেশন করার পর। ঠিক আছে, তাহলে আলটিমেট সমীকরণটা কি হলো, 1 বাই ল্যামডা সমান আর এইচ মানে রিডবার্গ ধ্রুবক হাইড্রোজেনের ক্ষেত্রে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তাহলে এটা যদি তুমি হাইড্রোজেন বাদ দিয়ে অন্য কোনো পরমাণু বা আয়নের ক্ষেত্রে বের করো, তখন কি লিখবে, যে 1 বাই ল্যামডা সমান আর এইচ ইন্টু জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তাহলে ওখানে জেডটা কেন ইনক্লুড করছি, কারণ অন্য পরমাণুর ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে জেডটা 1 হয় না। তাহলে এই হচ্ছে তোমার দুটো সমীকরণ, যেটা ওই কক্ষপথের শক্তির পার্থক্য থেকে বের করা হচ্ছে। হয়েছে। এরপর আয়নীভবন শক্তি, আয়নীভবন শক্তি বা আয়নন বিভব
আয়নন বিভব। তাহলে এই জিনিসটা কি, এটা ক্লাস 10এও পড়েছিলে যে যখন কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে সেটা অসীম দূরত্বে নিয়ে যাবে এবং ওই পরমাণুটাকে একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করবে, তাহলে যে পরিমাণ শক্তি লাগবে সেটাকে বলা হয় আয়নন বিভব। তাহলে পরমাণুতে ইলেকট্রন আছে, ওখান থেকে ওই বাইরের কক্ষের একটা ইলেকট্রন তুমি বের করে নিয়ে যাবে কোথায়, অসীম দূরত্বে। তার ফলে পরমাণুটা কী হয়ে যাবে, একক ধনাত্মকে আহিত হয়ে যাবে। মানে এরকম কেসটা আর কি, ধরো একটা পরমাণু এ আছে, এখান থেকে একটা ইলেকট্রন বের করে দিলে কী হবে, এ প্লাস। তাহলে এটার জন্য শক্তি লাগবে, ওই শক্তিটাকে বলছে আয়নাইজেশন এনার্জি বা আয়নন বিভব। বুঝলে? তাহলে পরমাণু থেকে একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে তুমি আয়নন বিভব বলতে পারো। তাহলে কি বলবে, যে পরমাণুর বাইরের কক্ষের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে স্থানান্তরিত করে পরমাণুটিকে ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আয়নন বিভব বলে। তাহলে এই আয়নন বিভবের মানটা কত হবে, তাহলে তুমি কি করছো, ধরো একটা নিউক্লিয়াস আছে, সাপোজ এর বাইরে যে কক্ষটা আছে এখান থেকে একটা ইলেকট্রন তুমি বের করে কোথায় নিয়ে যাচ্ছ, একদম অসীম দূরত্বে পর্যন্ত। তাহলে অসীম দূরত্বে একটা শক্তি থাকবে, আর এই যে এই কক্ষর একটা শক্তি থাকবে, এটা ধরে নিলাম এনতম কক্ষ। তাহলে কতটা শক্তি লাগবে, অসীম দূরত্ব থেকে তুমি যদি এটা বাদ দিয়ে দাও সেই পরিমাণ শক্তি লাগবে, তাই তো? তাহলে আয়নাইজেশন শক্তি এটা কি হবে, অসীম দূরত্বের শক্তি মাইনাস এনতম কক্ষের শক্তি। তাহলে শক্তির রাশিমালা আমরা জানি -2π² m z²⁴ বাই n²h²। আচ্ছা, এখানে অসীম দূরত্ব মানে এনটা কত, ইনফিনিটি, তাহলে ইনফিনিটি স্কোয়ার। আচ্ছা, মাইনাস অফ 2π² m z² বাই n²h²। তাহলে দেখো কোনো কিছুকে ইনফিনিটি স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে, 0 হবে। তাহলে 0 প্লাস 2π² m z² বাই n²h²। তাহলে আয়নাইজেশন এনার্জি এটা কত এলো, 2π² m z² বাই n²h²। তাহলে যদি ভালো করে লক্ষ্য করে থাকো, দেখো এই যে রাশিমালাটা পেলাম এটা কিন্তু এনার্জির রাশিমালা। এনার্জি রাশিমালাটায় নেগেটিভ চিহ্ন ছিল একটা, বাট এখানে পজিটিভ চিহ্ন আছে, আর কোনো পার্থক্য কিন্তু নেই। সেখানে এনার্জির যে মানগুলো পেয়েছিলাম এখানেও আয়নাইজেশন এনার্জির সেম মান পাবে। মানে ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে তোমাকে যদি বলা যায় আয়নাইজেশন এনার্জির মান কত, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনটাকে তুমি অসীম দূরত্বে নিয়ে যাবে, হয়ে যায়। আচ্ছা, ওই হাইড্রোজেনের প্রথম কক্ষে শক্তি কত ছিল, এই যে ইলেকট্রনটা কোথায় আছে, ফার্স্ট কক্ষে আছে, তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষে শক্তি কত ছিল, 13.6 ইলেকট্রন ভোল্ট, মানে -13.6 ইলেকট্রন ভোল্ট বা -2.178 × 10⁻⁻18 জুল। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি কত হবে, হয় 13.6 ইলেকট্রন ভোল্ট অবভিয়াসলি প্লাস, বা 2.18 × 10⁻⁻18 জুল। দেখো মানগুলো সেম, বাট ওখানে নেগেটিভ সাইন ছিল, এখানে পজিটিভ সাইন আছে। তাহলে এই হচ্ছে তোমার আয়নাইজেশন এনার্জি হলো। এরপরে দেখো বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। তাহলে কোনো একটা পরমাণুতে অনেকগুলো কক্ষপথ থাকে, এটা আমরা দেখেছি।
প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে থাকে। তাহলে এটাও ধরো একটা পরমাণু আছে, তাহলে এর বাইরে অনেকগুলো কক্ষপথ আছে। ধরো এটা একটা এরকম, যেরকমটা কে এলিমেন্ট বলতে পারো বা 1 2 3 4 বলতে পারো, এরকম কক্ষ আছে। তাহলে সবার শক্তি আলাদা। তাহলে একদম ভিতরে যে কক্ষটা আছে তার শক্তি সবচেয়ে কম, বাইরে যেটা আছে তার শক্তি সবচেয়ে বেশি। তাহলে তুমি যদি কনসিডার করো দেখো জিনিসটা একটু বুঝবে। তাহলে এইগুলো হচ্ছে আমি বিভিন্ন কক্ষপথের শক্তিটাকে বলছি আর কি, এখানে বুঝে যাবে যে কি করতে চাইছি। তাহলে এই যে একদম নিচে আছে এটা বলছি n সমান 1, মানে ফার্স্ট কক্ষ। ওটাকে একদম নিচে কেন লিখেছি, কারণ এর শক্তি সবচেয়ে কম। এরপরে n সমান 2, n সমান 3, 4, 5, 6, 7। তাহলে একদম n সমান 1 ওটা নিউক্লিয়াসের একদম কাছে আছে, মানে ফার্স্ট কক্ষ, তাহলে তার শক্তি সবচেয়ে কম। তারপর 2, 3, 4 এদের শক্তি আস্তে আস্তে বাড়ছে, তার জন্য উপর দিকে লিখেছি। এরপরে যখন তুমি ইলেকট্রনকে শক্তি দেবে, ওরকম তো মেপে দিতে পারবে না যে ওটা 1 থেকে 2 যাবে, এরকম মেপে দেওয়া যাবে না। তাহলে ওই ইলেকট্রনকে শক্তি দেওয়ার পর ওই যে ফার্স্ট কক্ষে ইলেকট্রনটা ছিল বা প্রথম কক্ষে ইলেকট্রনটা ছিল, সেটা 1 থেকে যেখান থেকে খুশি যেতে পারে, 2ও যেতে পারে, 3ও যেতে পারে, 4ও যেতে পারে, এরকম করে 6, 7, 8 যেখানে খুশি যেতে পারে। এরপরে যাওয়ার পরেও ওই ইলেকট্রনটা ধরো 7-এ গেল, এরপর 7 থেকে যে 1-এ নেমে আসবে সেটার কোনো কথা নেই। 7 থেকে 6-এ আসতে পারে, 6 থেকে 5-এ আসতে পারে, 4-এ আসতে পারে, 3-এ আসতে পারে, 2-এ আসতে পারে, 1-এ আসতে পারে, যা কিছু হতে পারে। হলো? এরপরে ধরো তোমার ইলেকট্রনটা 2-এ গেছে, 2 থেকে ধরো এরপরে লাইনটা 1-এ নেমে এলো। তাহলে ইলেকট্রন গেছে তোমার 2 নম্বরে, সেখান থেকে যদি 1-এ নেমে আসে, বা ইলেকট্রন ধরো 3 নম্বরে গেছে, সেখান থেকে ধরো 1-এ নেমে এসছে, বা 4 নম্বরে গেছে, সেখান থেকে 1-এ নেমে এলো, বা 5 নম্বরে গেছে, সেখান থেকে 1-এ নেমে এলো, বা ধরো 6 নম্বরে গেছে, সেখান থেকে 1-এ নেমে এলো। তো এই ক্ষেত্রে তুমি যে সারিটা পাচ্ছিলে তার নাম কি ছিল? লিমেন। হলো? এরপরে ইলেকট্রনটা সাপোজ 3-এ গেছিল, তাহলে 3 থেকে 1-এ নেমে না এসে ও তো 2-এও যেতে পারতো, 3 থেকে ও তো 2-এও যেতে পারতো। আবার 4 থেকে 1-এ না নেমে এসে 2-এ যেতে পারতো। এরকম 5 থেকে 1-এ না নেমে ও 2-এ যেতে পারতো। তাহলে এই কেসগুলো হতে পারতো। তাহলে যখন ওই বিভিন্ন উপরের শক্তি স্তর থেকে ও 2 নম্বরে নেমে আসবে, সেই ক্ষেত্রে তুমি কি সারি পাবে? বামার। আবার 4 থেকে 1-এ বা 2-এ না নেমে এসে ও 3-এ যেতে পারত। সেরকম 5 থেকে 1-এ বা 2-এ না যেয়ে 3-এ যেতে পারত, 6 থেকেও 3-এ যেতে পারত, 7 থেকেও 3-এ যেতে পারত। তাহলে এই ক্ষেত্রে তুমি কি সারি পেতে? প্যাশন। সেম 5 থেকে 3-এ 2-এ বা 1-এ না গিয়ে 4-এ যেতে পারত, 6 থেকেও 4-এ যেতে পারত, 7 থেকেও 4-এ যেতে পারত। তাহলে এই ক্ষেত্রে কি পেতে? ব্র্যাকেট। এরপর কেসটা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে 6 থেকে যদি 5-এ যায়, বা 7 থেকে 5-এ যায়, বা 8 থেকে 5-এ যায়, সেক্ষেত্রে কী পাবে? ফুল। এরপরে 7 থেকে যদি 6-এ যায়, বা 8 থেকে যদি 6-এ যায়, সেক্ষেত্রে কী পাবে? হামফ্রিস। তাহলে এটা হচ্ছে তোমার বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা। তাহলে তুমি ইলেকট্রনকে এরকম মেপে করে শক্তি দিতে পারবে না। তাহলে শক্তি দেওয়ার পর ইলেকট্রনটা 2-ও যেতে পারে, 3-ও যেতে পারে, 4-ও যেতে পারে, 5-ও যেতে পারে, 6-ও যেতে পারে, 7-ও যেতে পারে, 8-ও যেতে পারে, যেখানে খুশি যেতে পারে। এবারে যাওয়ার পর ও যেখান থেকে খুশি নেমে আসতেও পারে। ও 6 থেকে 1-ও যেতে পারে, 5 থেকে 1-এ যেতে পারে, 4 থেকে 1-এ যেতে পারে, এরকমও হতে পারে। আবার 6 থেকে 2-এও যেতে পারে, 5 থেকে 2-এ যেতে পারে, 4 থেকে 2-এ যেতে পারে। তাহলে যখন 1-এ নেমে আসবে তখন পাবে লিমেন, যখন 2-এ নেমে আসবে বামার, 3-এ এলে প্যাশেন, 4-এ এলে ব্যাকেট, 5-এ এলে ফুন্ড, আর 6-এ এলে হামফ্রিস। তাহলে এটা হচ্ছে তোমার হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা, কার মাধ্যমে? বোর তত্ত্বের মাধ্যমে। হলো?
এরপরে নেক্সট আসছে সোমারফিল্ড তত্ত্ব। সোমারফিল্ড তত্ত্ব। আচ্ছা, সোমারফিল্ড তত্ত্ব বলার আগে একটা জিনিস বলে দিই যে বোর তত্ত্বের সীমাবদ্ধতাটা কি। বোর তত্ত্বের সীমাবদ্ধতা, তাহলে বোর তত্ত্বের সীমাবদ্ধতা বলতে পারো যে পরমাণুর যে আমরা বর্ণালীগুলো পাচ্ছিলাম সেটা পরবর্তী ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, যে বর্ণালীগুলো আবার সূক্ষ্মতর রেখায় বিভাজিত হয়ে যায়। কেসটা বুঝলে? মানে ধরো তুমি বর্ণালীতে একটা লাইন পেয়েছো, পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাবে, যে ওই লাইনগুলো আবার বিভিন্ন লাইনে ভেঙে যাচ্ছে। তাহলে ওই ঘটনার ব্যাখ্যা কিন্তু বোর দিতে পারেনি। কেসটা বুঝলে? মানে ধরো এরকম হাইড্রোজেনের বর্ণালী পেয়েছিলে তো, যে 4টা লাইন, পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে এই একটা লাইন আবার ছোট ছোট লাইনে ভেঙে যাচ্ছে। বুঝতে পারছিলে? তাহলে যেটাকে আমরা ভাবছিলাম যে একটা লাইন, সেটা কিন্তু একটা লাইন নয়, আরো ক্ষুদ্র ক্ষুদ্র বা সূক্ষ্মতর লাইনের সমবায়ে গঠিত। তাহলে এই ঘটনার এক্সপ্লেনেশন কিন্তু এই বোর তত্ত্ব দিতে পারবে না। হয়েছে? এটা দেওয়ার জন্য সোমারফিল্ড পরে আসছে আর কি। তাহলে ফার্স্ট কি বলবে, যে সূক্ষ্মতর বর্ণালীর ব্যাখ্যা এই তত্ত্ব দিতে পারে না। 2 নম্বর, আচ্ছা বোর তত্ত্ব এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। মানে ধরো হাইড্রোজেন, তার হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, ওর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য। ধরো হিলিয়াম প্লাস, তাহলে হিলিয়াম প্লাস মানে কি, হিলিয়ামে 2টো ইলেকট্রন থাকে, একটা বের করে নিয়েছো, তাহলে ইলেকট্রন কটা আছে, একটা, তাহলে এটার ক্ষেত্রে প্রযোজ্য। ধরো লিথিয়াম 2 প্লাস, 3টে ইলেকট্রন ছিল, 2টা বের করে নিয়েছো, একটা পড়ে আছে, তাহলে এক্ষেত্রেও ওই বোর তত্ত্বটা প্রযোজ্য। তাহলে এদের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, কিন্তু 2 বা ততোধিক ইলেকট্রনের ক্ষেত্রে এই তত্ত্ব প্রযোজ্য নয়। তাহলে এটা একটা সীমাবদ্ধতা। 3 নাম্বার, তাহলে আমরা কি দেখছিলাম যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরছে, তাহলে ওটা আমরা খাতা পেনে করে দিচ্ছিলাম, কিন্তু বাস্তবে কি এরকম? বাস্তবে তো এরকম নয়। তাহলে পরমাণুটা কি 3D নিশ্চয়ই, তাহলে 3D মডেলের ব্যাখ্যাটাও কিন্তু তুমি বোর তত্ত্ব দিতে পারবে না। তাহলে কি বলবে, যে পরমাণুর 3D মডেলের ব্যাখ্যা দেওয়া যায় না। হলো, এই হচ্ছে কেস। আচ্ছা, এরপরে এই ফর্মুলা একটু মাথায় রাখবে, যে N2 কক্ষ থেকে N1 কক্ষে ইলেকট্রন নেমে এলে বর্ণালীতে লাইনের সংখ্যা সমান N2 মাইনাস N1 ইন্টু N2 মাইনাস N1 প্লাস 1 বাই 2। তাহলে N2 থেকে N1 এ যদি ইলেকট্রন নেমে আসে, কতগুলো লাইন পাবে, N2 মাইনাস N1 ইন্টু N2 মাইনাস N1 প্লাস 1 বাই 2। তাহলে উদাহরণ হিসাবে ধরো 4 নম্বর কক্ষ থেকে 1 নম্বর কক্ষে ইলেকট্রন নেমে এলো, তাহলে কতগুলো লাইন পাওয়া যাবে? তাহলে এটা কী করে করবে? তাহলে ধরো, তাহলে এটা হচ্ছে n সমান 1 2 3 4। তাহলে কি বললাম, যে 4 নাম্বার থেকে 1 নাম্বারে নেমে এসছে, মানে এটাই নয় যে ওই একটা লাইনই পাবে, তাহলে 4 থেকে 1ও নামতে পারে, আবার ওর মাঝে মাঝে ধরো 2-এ নামলো, 3-এ নামলো, তাহলে এর জন্য তো লাইন পাবে। তুমি তো ওরকম মেপে নামাতে পারবে না, তোমাকে বলা আছে যে 4 থেকে 1-এ যাবে, তাহলে ওর মাঝে যতগুলো পসিবল ট্রানজিশন বা যত জায়গায় যেতে পারে সবগুলো তোমাকে দেখাতে হবে।
তাহলে 4 থেকে 1-এ বলা আছে, মানে ওর মাঝে 4 থেকে 2ও যেতে পারে, 3ও যেতে পারে। আবার 3 থেকে ধরো 2-এ গেল, বা 3 থেকে ধরো 1-এ গেল, এটাও হতে পারে। আবার আর কিছু পসিবিলিটি, 3 থেকে 4 থেকে 1, 4 থেকে 2, 4 থেকে 3, 3 থেকে 1, 3 থেকে 2, আর একটা পাওয়ার কথা, কোথায় হচ্ছে একটু ভাবো তো, তারপরে আমি ফর্মুলা দিয়ে দেখা করছি। তা লাইনের সংখ্যা কত হবে? 4 - 1 ইন্টু 4 - 1 প্লাস 1 বাই 2, তাহলে 3 ইন্টু 4 বাই 2 মানে 6টা। দেখো ফর্মুলা দেখে আমি কি বুঝলাম, যে 6টা লাইন পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমি খাতায় করে দিচ্ছি আর কি, এটা যে 6টা পাওয়া যাচ্ছে নাকি। তাহলে 5টা হচ্ছে, দেখো একটা কোথায় বাদ পড়ে যাচ্ছে। তিন থেকে 1 হয়েছে, 3 থেকে 1, আচ্ছা 2 থেকে 1, 2 থেকে 1 তো হতে পারে, 2 থেকে 1 এটাও একটা হতে পারে। তাহলে এইভাবে 6টা লাইন পাবে তুমি, আর ফর্মুলা দিয়ে একদম এক লাইনে হয়ে যাবে। তাহলে এরকম করেও দেখতে পারো, ফর্মুলা দিয়েও ডাইরেক্ট করতে পারো, বুঝলে? আচ্ছা, এরপরে সোমারফিল্ডের তত্ত্ব। সোমারফিল্ডের তত্ত্ব হয়েছে। তাহলে সোমারফিল্ডের তত্ত্ব যেটা বলছে যে আমরা বর্ণালীতে কি দেখলাম, হাইড্রোজেনের 4টা লাইন, কিন্তু সেটা যখন অনেক বছর পর এক্সপ্লেন করা হলো বা দেখা হলো, তখন কি দেখা গেল যে ওখানে অ্যাকচুয়ালি ওই লাইনগুলো আবার সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে বিভক্ত। মানে এরকম কেসটা আর কি। ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি এরকম 4টা লাইন পেয়েছিলে, আমি কালার মেনটেন করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি 4টা আলাদা লাইন পেয়েছিলে। তাহলে পরবর্তী ক্ষেত্রে মানে যখন বহু বছর পর এই বর্ণালীটিকে দেখা হলো, তখন কি দেখা গেল, যেই লাইনগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম লাইনের সমবায়ে গঠিত। মানে তুমি যেটা একটা লাইন দেখতে পাচ্ছিলে, সেটা আসলে অনেকগুলো ছোট ছোট লাইনের সমবায়ে গঠিত। এই হচ্ছে কেস। আচ্ছা, রেড। তাহলে এই এক্সপ্লেনেশন কার মাধ্যমে করা যাবে? সোমারফিল্ডের তত্ত্বের মাধ্যমে। এরপরে সোমারফিল্ডের তত্ত্ব আমি এই ক্লাসে যেটা করাচ্ছি এখন পর্যন্ত, সেটা বেসিকের ক্ষেত্রে মোর দ্যান ইনাফ। এরপরে যারা একটু ডিটেলসে জানতে চাও, যে আমি ভেতরে জানবো যে এখানে কী হচ্ছে ব্যাপারটা, তারা এই পরের ভিডিওটা দেখবে অবভিয়াসলি। আর যারা মনে হচ্ছে যে এটাই একটু বেশি বেশি মনে হচ্ছে আর নিচ্ছে না, তাহলে তাদের ক্ষেত্রে দেখার দরকার। কেসটা বুঝতে পারছো? যারা নিতে পারছো তাদের ক্ষেত্রে ঠিক আছে, না হলে পরের ভিডিওটা দেখার দরকার নেই, কারণ এটা বোর্ডসের পার্সপেক্টিভ থেকে অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে ফার্স্ট কি বলবে, মানে এই তত্ত্বটা কি বলছে? দেখো আমি এই ক্লাসে যেটা বলবো সেটা কিন্তু এই এক্সপ্লেনেশনটা করতে পারবে না, যে কেন এই সূক্ষ্মতর লাইনটা ভেঙে গেল। তার যদি এক্সপ্লেনেশনটা জানার ইন্টারেস্ট থাকে, তাহলে পরের ভিডিওটা দেখতে পারো। এরপরে যারা কম্পিটিটিভের জন্য পড়ছো, তারা মাস্ট পরের ভিডিওটা দেখবে। তাই আমি জাস্ট বলবো যে সোমারফিল্ডের তত্ত্বটাই কি আছে। তাহলে সোমারফিল্ডের তত্ত্ব কি, প্রথমে কি করলো, যে উপবৃত্তাকার কক্ষপথের ধারণা দিল। তাহলে আমরা কি জানতাম যে কক্ষপথ বৃত্তাকারে হয়, কিন্তু সোমারফিল্ড বলল যে কক্ষপথ উপবৃত্তাকারও হতে পারে। হয়েছে। সেকেন্ড, তাহলে এই তত্ত্ব থেকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এল দিয়ে লেখা হয়, স্মল এল, এর ধারণা পাওয়া যায়। তাহলে আমরা বোধ থেকে পেয়েছিলাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা স্মল এন এর ধারণা, আর এখান থেকে কিসের ধারণা পাচ্ছি? অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। নেক্সট,
এই তত্ত্বের মাধ্যমে সূক্ষ্মতর বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায়। হয়েছে? তাহলে এইগুলো হচ্ছে এই তত্ত্বের বেনিফিট। আচ্ছা, সীমাবদ্ধতা কি? 1 নাম্বার, আচ্ছা ওই যে বললাম যে সূক্ষ্মতর বর্ণালী এই যে ভেঙে যাচ্ছে না, তাহলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এদের যে আপেক্ষিক উজ্জ্বলতা, মানে একটা রেখা অনেকগুলো রেখা সমবায়ে গঠিত, এরপরে ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো কার উজ্জ্বলতা বেশি হবে কার উজ্জ্বলতা কম হবে সেই ধারণা কিন্তু এই বোরের তত্ত্ব দিতে পারে না। তাহলে এটা হচ্ছে ফার্স্ট লিমিটেশন বা সীমাবদ্ধতা। 2 নাম্বার কি, এটাও এক ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, মানে হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস ওদের ক্ষেত্রে প্রযোজ্য। 2 বা তার চেয়ে বেশি ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য নয়। 3 নাম্বার, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধাচরণ করে। এবারে এই নীতিটা কি সেটা পরে তুমি জেনে যাবে। তাহলে ফার্স্ট সীমাবদ্ধতা যেটা বললাম যে সূক্ষ্মতর লাইনের আপেক্ষিক উজ্জ্বলতার ব্যাখ্যা দেওয়া যায় না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, এক ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য। থার্ড, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধাচরণ করে। হলো? তাহলে এই হচ্ছে তোমার সোমারফিল্ডের মডেল। নেক্সট ক্লাসে সোমারফিল্ডের মডেলে কি হয়, এই যে লাইনগুলো তৈরি কোথা থেকে হচ্ছে এই এক্সপ্লেনেশনটা আমি দেবো। তাহলে যারা ইন্টারেস্টেড অবভিয়াসলি দেখবে, আর যারা কম্পিটিটিভের জন্য পড়ছো মাস্ট দেখবে। ওকে।